আচ্ছা দেখো, আমাদের যে ফার্স্ট মানে আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের শুরুতে কিন্তু আছে কিন্তু কি বলে হিস্ট্রি। সো এই হিস্ট্রি পার্ট থেকে কিন্তু তেমন কিছুই আসছে না, জাস্ট ইয়ার গুলো যেগুলো আছে মানে কে কোন সালে কি করলো সেগুলো এমসিকিউর জন্য হালকা হলেও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই জন্য আমি জাস্ট এগুলো একটু বলে দিব। তো দেখো, এই যে হিস্ট্রি, এই হিস্ট্রির প্রথম একদম শুরু হচ্ছিল ডেমোক্রিটাসকে দিয়ে, বিজ্ঞানী ডেমোক্রিটাস। এবং এই সালটা তো সবার জানারই কথা, ফিফথ বিফোর ক্রাইস্ট। তো এটা হচ্ছে তখনকার সময়ের কাহিনী, যখনকার সময়ে মানে বিজ্ঞানীদেরকে ওই যে রেস্টুরেন্টে দেখো না, গ্রিল চিকেন যেভাবে পোড়ায়, তেমনি বিজ্ঞানীরা কোনো কথা বললে তাতে কিভাবে পোড়ানো হইতো, এমন সময়ের কাহিনী। মানে তখনকার সময়ের মানুষরা ছিল খুবই মূর্খ। তো ওই মানে ধরনের পচানো হইতো। একদম পচানো হইতো। মনে করো তারা যে কথাটাই বলতো, সেই কথাটাকে বিজ্ঞানীরা মানে মানুষরা মনে করতো যে তারা সত্যের বিরুদ্ধে বা স্রষ্টা যা বলছে তার বিরুদ্ধে প্রশ্ন তুলতেছে, সুতরাং তাদেরকে মেরে ফেলো। এমন এক ধরনের মানে তখনকার মানসিকতা ছিল মানুষদের। তো ওই সময়ে বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিলেন যে আমাদের যতগুলো ম্যাটার আছে বা পদার্থ আছে, ম্যাটার বা পদার্থ, এগুলো ছোট ছোট অ্যাটমস, ছোট ছোট ইনডিভিজিবল অ্যাটমস নামক পার্টিকেল দিয়ে তৈরি। এবং এই পার্টিকেল যেগুলো, এগুলাকে কখনো ভাঙা যায় না। বিজ্ঞানী মানে ডেমোক্রিটাস বলছেন যে এগুলা ভাঙা যায় না, এগুলা ডিভিশন করা যায় না, এই জন্য এদেরকে বলা হয় ইনডিভিজিবল পার্টিকেল। এই অ্যাটম যে শব্দটা, এটা মানে গ্রিক ওয়ার্ড, এবং এটার অর্থই হচ্ছে হলো যে ইনডিভিজিবল। এবং এই হ্যাঁ, নাম, জি বলো। এই জিনিসটা কে বলছিল? এটা বলতেছিল ডেমোক্রিটাস। এটা না জন ড্যালটন ছিল? এটা বলতেছি, দাঁড়ো শোনো, আমি বলতেছি এটা কাহিনীটা কি। এই যে ডেমোক্রিটাস যে এই কথাগুলো বলছিল, এবং তিনি বলছিলেন যে এবং এই পার্টিকেল গুলোর নাম তিনি দিছিলেন হচ্ছে অ্যাটম। অ্যাটমস থেকে আসছিল অ্যাটম। বা তিনি আসলে নামটা দেন নাই, তিনি জাস্ট বলছিলেন যে ইনডিভিজিবল পার্টিকেল, তিনি আসলে নামটা দেন নাই। নাম দিছিলেন আসলে আমাদের যে জন ডাল্টন, তিনি আসলে নামটা দিছিলেন। তো ডেমোক্রিটাস যখন এই কথাটা বলছিল, তার সমসাময়িক একজন ফিলোসোফার ছিলেন, নাম হচ্ছে অ্যারিস্টটল। এবং এই অ্যারিস্টটল বলছেন যে ডেমোক্রিটাস যা বলছে সবগুলো হইতেছে বোগাস, এগুলোর কোনো মানে হয় না। আমি যা বলি শুনো, সেটা হচ্ছে যত ধরনের ম্যাটার আছে সবগুলো আসলে ফায়ার, তারপরে সয়েল, ওয়াটার এবং এয়ার, মানে পানি, মানে আগুন, তারপর মাটি, পানি এবং বাতাস, এই চার ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি। তিনি বলছেন যে এই যে কি অ্যাটমোস ইনডিভিজিবল পার্টিকেল, এগুলো ডেমোক্রিটাস যা বলছে সব বোগাস, এগুলো আসল না, আমি যা বলতেছি তা আসল। আর তখনকার সময় মানে মানুষদের মধ্যে অ্যারিস্টটলের পপুলারিটি অনেক বেশি ছিল, এবং এত বেশি পপুলার ছিলেন বলে, এবং ডেমোক্রিটাস তেমন পপুলার ছিলেন না। যার কারণে হলো কি, অ্যারিস্টটল যা বলছে তাই সবাই একদম সহমত সহমত করলেন যে ঠিক আছে আপনি যা বলছেন তাই সত্য, আর ডেমোক্রিটাস যা বলছে বোগাস, সুতরাং আমরা অ্যারিস্টটলের কথাই মানবো। আর এর মধ্য দিয়ে ডেমোক্রিটাস যে কথাটা বলছিলেন সেটাকে কি একদম সবাই রিজেক্ট করে দিছে। এবং অ্যারিস্টটলের এই মতবাদ একদম কত 100 200 বছর বা 500 বছর ধরে একদম চলছে। এটা ছিল মনে করো ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট ফেজ এই হিস্ট্রির, অ্যাটমের হিস্ট্রির। এরপরে 1903 সালে যখন 1903, এই সময়ে যখন মনে করো বিজ্ঞানের অনেক আবিষ্কার হয়ে গেছে, বিজ্ঞান অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে, তখনকার সময় বিজ্ঞানীদের একটু কদর বাড়ছে। এবং বিজ্ঞানীরা মানে অফিসিয়ালি যেভাবে রিসার্চ করা হয়, রিসার্চ সেটা করা শুরু করছে। এবং একজন বিজ্ঞানী, ইংলিশ বিজ্ঞানী জন ডাল্টন, তিনি তার টিমকে নিয়ে, তার রিসার্চ যে টিম, সেই টিমকে নিয়ে তিনি একটু রিসার্চ করতে গিয়ে দেখেন যে প্রতিটি ম্যাটার ছোট 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 ইনডিভিজিবল এক ধরনের পার্টিকেল দিয়ে তৈরি, ইনডিভিজিবল পার্টিকেল দিয়ে তৈরি। এবং এই পার্টিকেলগুলো কখনো ভাঙা যায় না। আর বিজ্ঞানী জন ডাল্টন যখন তিনি এই রেজাল্টটা পেলেন, তখন তিনি ভাবছিলেন যে তিনি মনে হয় নতুন কিছু একটা আবিষ্কার করলেন। এবং রিসার্চের একটা রুল হচ্ছে, যখন তুমি কোনো একটা রেজাল্ট পাবা, এই রেজাল্টটা আগে কোনো বিজ্ঞানী কি এই সেম রেজাল্ট কি বের করছেন, নাকি মানে রেজাল্টটা রিলেটেড কোনো কিছু কি বের করছেন বা রিসার্চ করছেন কিনা, সেটা তোমাকে খোঁজা লাগে। তো জন ডাল্টন করছেন কি, তিনি এরকম সবকিছু খোঁজা শুরু করছেন যে আমি যে রেজাল্টটা বের করলাম, এই যে আমার যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি রিয়েল বা অন্য কোনো বিজ্ঞানীকে সাপোর্ট করছেন নাকি তার এগেনস্টে ছিল। এটা দেখার জন্য খুঁজতে গিয়ে তিনি দেখেন যে সেই ফিফথ বিফোর ক্রাইস্টের ডেমোক্রিটাস
তারই মতো একটা পার্টিকেলের কথা বলছেন, এবং এই পার্টিকেলের সকল বৈশিষ্ট্য জন ডাল্টনের পার্টিকেলের সাথে কি মিলে যায়। এবং যেহেতু ডেমোক্রিটাস আমাদেরকে এই অ্যাটমস ওয়ার্ডটা ইউজ করে বলছেন যে এগুলো হইতেছে পার্টিকেল গুলো কি ইনডিভিজিবল, এজন্য জন ডাল্টন ডেমোক্রিটাসকে সম্মান করে তিনি তার এই পার্টিকেল গুলোর নাম দিয়েছেন অ্যাটম। আর এর মাধ্যমেই অ্যাটম তার নিজের নামটা পায়। সবাই কি একটু বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। মেইনলি এখান থেকে কি বলা যাইতেছে, আবিষ্কার কে করছেন, মানে প্রথম অ্যাটম নিয়ে কে কথা বলছেন, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস। কিন্তু নামকরণ কে করছেন, জন ডাল্টন। এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউ হিসেবে আসে। এরপরে 1903 সালে একটু সব একদম সুন্দর একদম ওয়াও, মানে অ্যাটম আবিষ্কার হয়ে গেছে। তো অ্যাটম যেহেতু নতুন একটা জিনিস আবিষ্কার হলো, তো বিজ্ঞানীরা কি নতুন জিনিস পেলে কি সেটা নিয়ে সবাই কি রিসার্চ করা শুরু করে। তো জন ডাল্টন অ্যাটমটা আবিষ্কার করার পর থেকে বিজ্ঞানীরা সবাই রিসার্চ করা শুরু করছেন যে আচ্ছা এই অ্যাটম এটা স্ট্রাকচার কেমন, যে অ্যাটমের স্ট্রাকচার কি, এটা বলতে দেখতে কেমন, এটা জিনিসটা কি, এটা কাজ কি। তো এসব করতে করতে 1904 সালে, 1904, 1904 সালে বিজ্ঞানী জে জে থমসন, জে জে থমসন তিনি অ্যাটমের মধ্যে একটা কণা আবিষ্কার করছেন। অ্যাটমের মধ্যে একটা কণা মানে সাব অ্যাটমিক পার্টিকেল, বা অ্যাটমের ভিতরের একটা বা পরমাণুর একটা পার্টিকেল বা কণা আবিষ্কার করছেন। এবং তিনি এই কণার নাম দিয়েছেন ইলেকট্রন। এবং এই অ্যাটমের ভিতরে যেহেতু তিনি এই জিনিসটা আবিষ্কার করলেন, মানে এতদিন পর্যন্ত কিন্তু কেউ জানে না যে অ্যাটমের ভিতরে দেখতে কেমন বা অ্যাটমের ভিতরে আছেটা কি। যেহেতু জে জে থমসন অ্যাটমের ভিতরের একটা জিনিস আবিষ্কার করে বলছেন যেটা কি ইলেকট্রন, তো বিজ্ঞানীরা মনে করছেন যে জি আপনি যেহেতু অ্যাটমের ভিতরে একটা জিনিস আবিষ্কার করতে পারছেন, তো প্লিজ আপনি আমাদেরকে অ্যাটমটা দেখতে কেমন বা অ্যাটমের স্ট্রাকচার কি সেটার উপর একটা মডেল দেন। মানে বিজ্ঞানীরা জে জে থমসনকে রিকোয়েস্ট করছেন। তো এটার কারণে বিজ্ঞানী জে জে থমসন তিনি কি করছেন, একই বছরে তার নিজের একটা অ্যাটমিক প্লাম মডেল, পুডিং। হ্যাঁ, একটা অ্যাটমিক মডেল তিনি দিয়েছেন বা প্রেজেন্ট করছেন, যেটার নাম কি প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এটার নাম প্লাম পুডিং মডেল কেন? কারণ হচ্ছে ভাইয়া যে যে থমসন অ্যাটমের যে স্ট্রাকচারটা ব্যাখ্যা করছিলেন সেটা দেখতে অনেকটা প্লাম পুডিং এর মতো ছিল, এজন্য এটার নাম দেওয়া হয়েছে কি প্লাম পুডিং মডেল। মানে ভাই এখান থেকে শ্যামাইয়ের উপর কিশমিশের মতো। হ্যাঁ হ্যাঁ শ্যামের উপর কিশমিশের মতো। তো এই যে যে থমসন তো ছিল হইতেছে ব্রিটিশ। আর ব্রিটিশরা মানে তোমরা যদি খেয়াল করে দেখো ব্রিটিশরা খাবারের দিক থেকে খুবই বাজে। মানে এদের টেস্ট বলতে একদম ওই যে বাংলাদেশের কে ক্যাফে ফেরদাউসি আছে না, সেম একদম। এরা মানে কি রে কি বানায় জানি না। এই যে প্লাম, প্লাম শব্দের অর্থ কিন্তু বড়ই, আর পুডিং হইতেছে পুডিং, বড়ইয়ের পুডিং কোনোদিন দেখছো? কিন্তু এই যে ব্রিটিশরা কিন্তু ঠিকই বড়ই পুডিং খায়, জানি না কেমনে অতি খায় কিন্তু খাদ্য। খায়। হ্যাঁ এই ওদের যে জন্য মজার আমাদের খাদ্য। থমসন চাচা আছে না, কি কি? আমাদের থমসন চাচা বানাইছে প্লাম পুডিং। হ্যাঁ হ্যাঁ থমসনের ফেভারিট জিনিসই ছিল প্লাম পুডিং, এজন্য তিনি এটা দেখে মনে করছেন যে এটা প্লাম পুডিং মডেল নাম দেওয়া উচিত, অনেক মজা হইতেছে, এজন্য তিনি ভাই এই আর কি নাম দিয়েছেন। সত্যেন্দ্রনাথ বোস বানাইলে ঠিকই শ্যামাই দিত। হ্যাঁ সত্যেন্দ্রনাথ বোসের কিন্তু নামে একটা আলাদা পার্টিকেল আছে, বোস পার্টিকেল, এটা কি জানো? ওজন। মানে জি ভাই। বোজন বোস একই একটা, মানে বোসরে তারা বোসন বলে ডাকে, তাদের তো আবার উচ্চারণও খারাপ ব্রিটিশদের। ভাই আচ্ছা বাই দ্য ওয়ে, ইয়েতে বাকি থাকি। দেখো কিন্তু ভাই ঠিকই আমরা ইংরেজি বলি। আমরা তো ইংলিশ বলবো কারণ ইংলিশে যা বলছে সুতরাং সত্যই বলছে, এমনই আমাদের কাছে লাগে বাঙালিদের কাছে। আচ্ছা দেখো Right. আমরা এখন ইয়াতে যাই। এই যে 1904 সালে যে যে থমসন তার কি দিছিলেন, একদম ফার্স্ট প্লাম পুডিং মডেল আবিষ্কার করছেন বা দিছেন আমাদেরকে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট অ্যাটমিক মডেল কে আবিষ্কার করলেন, অ্যান্সার কি হবে, যে যে থমসন। কিন্তু যে যে থমসনের এই মডেলের মধ্যে কিছু সমস্যা ছিল, এবং ওই সমস্যাগুলো মানে মনে করো তিনি এমন এমন কথা বলছেন যে কথাগুলো আসলে রিয়েলিটির সাথে মিলে না, বা অ্যাটম আসলে ওইরকম ভাবে বিহেভ করে না। তো এরকম জিনিসগুলোকে সলভ করে তারই স্টুডেন্ট বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে তার একটা মডেল দেন। মানে তিনি কি করেন, বিজ্ঞানী থমসনের যত মডেলের যে সমস্যা এই সমস্যাগুলোকে সলভ করেন। সলভ করে তিনি তার নিজের একটা অ্যাটমিক মডেল আবিষ্কার করেন, যেটার নাম হচ্ছে কি রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। ভাই সৌর মডেলটা না? হ্যাঁ হ্যাঁ সৌর মডেল, রাদারফোর্ডস অ্যাটমিক মডেল বা রাদারফোর্ডের পারমাণবিক মডেল। রাদারফোর্ডের
পারমাণবিক মডেল। লেখাটা এত বাজে হয়ে গেছে একদম। এখন দেখো, তো এই রাদারফোর্ড যে এই জিনিসটা আবিষ্কার করলেন, সুন্দর একদম, সবার কোনো ইয়ে নেই, অনেক ভালো। কিন্তু রাদারফোর্ডেরও না, মানে কি বলে, মডেলের মধ্যে অনেক সমস্যা ছিল। এবং এই সকল সমস্যাকে আবার সলভ করছেন আরেকজন বিজ্ঞানী। তিনি 2 বছর পর, ঠিক 1911 সালে, মানে 2 বছর পর 1913-এ বা 1913 সালে, রাদারফোর্ডেরই অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, নাম হচ্ছে নিলস বোর, নিলস হেনরি বোর, তিনি তার নিজের আরেকটা অ্যাটমিক মডেল দিছেন, যেখানে কি তিনি রাদারফোর্ডের সকল সমস্যাকে সলভ করছেন, এবং তার এই মডেলকে নাম দেওয়া হয়েছে বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেল, বা বোরের পারমাণবিক মডেল। তো এই মডেলটা যখন আবিষ্কার হলো তখন পর্যন্ত অনেক কিছুই সলভ হয়ে গেছিল, কিন্তু তারপরেও কিন্তু আবার কি বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এবং এই সকল সমস্যাকে মনে করো সলভ করার পরে বিজ্ঞানীরা নতুন যে মডেলটা আবিষ্কার করলেন এবং যে মডেলটা এখন পর্যন্ত চলতেছে, সেটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল। কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল, যেটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে। এবং এই কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেলের মধ্যে বিভিন্ন বিজ্ঞানীর কন্ট্রিবিউশন আছে। যেমনটা আমরা মানে আনলাইকলি যেভাবে আমরা দেখছিলাম কি রাদারফোর্ড কি নিজে একা একা দিছেন, বোরো কি একা একা দিছেন, কিন্তু ওইভাবে না, এটা কি ডিফারেন্ট ভাবে কি হয়েছে, এখানে বিভিন্ন বিজ্ঞানী কন্ট্রিবিউট করে এই পুরো মডেলটা কি দাঁড়া করাইছেন। এটা একটু পর্যন্ত কি সবাই কি বুঝতে পারছো যা যা বললাম? জি ভাই। পুরো হিস্ট্রিটা একদম ছোটভাবে বলার চেষ্টা করছি। তো আমাদের এখানে কি কি সাল আছে? প্রথম আমাদের যে সালটা আছে সেটা কি, ডেমোক্রিটাসের 5th বিফোর ক্রাইস্ট। পরে আছে কি আমাদের 1903 সালে জন ডাল্টন। পরবর্তীতে আমাদের আছে কি 1904 সালে, মানে ঠিক 1 বছর পরে জে জে থমসন, তিনি কি করলেন, আমাদের ইলেকট্রন আবিষ্কার করলেন, এবং তার মাধ্যমে কি তারপরে তিনি তার প্লাম পুডিং মডেল বা প্রথম কি সাব অ্যাটমিক মডেল আবিষ্কার করলেন। তারপরে 7 বছর পরে কি 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড তার রাদারফোর্ডের মডেল দিলেন, এবং তার 2 বছর পরে কি নিলস বোর তার নিজের মডেলটা দিলেন। আর আমাদের সিলেবাসের মধ্যে এই রাদারফোর্ড এবং বোরের মডেলটাই আছে, এই জন্য আমরা আজকে এইগুলো নিয়ে পড়বো। একটু পর্যন্ত ভাইয়া কি একটু সবাই বুঝতে উপরে পারছো? যাও না, উপরে উপরে যাও উপরে একটু। উপরে কোথায়? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, প্যারা নাই, বুঝছো? ভাইয়া ও স্লাইড গুলো একটু আচ্ছা দিয়ে হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দেবো, ক্লাস শেষে স্লাইড গুলো একদম দিয়ে দেবো সাথে সাথে, ইনশাল্লাহ। আমরা আগে থাকি। তো একটু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? কারো কি কোনো প্রবলেম আছে? না। কেউ কি আছো? নো। ওকে, ঠিক আছে। এখন এইটুক তো গেল, সবকিছু বুঝলাম। তো এখন আমরা আস্তে আস্তে, যেহেতু মনে করো আমরা আমাদের মডেলের দিকে আগে, তো আমাদের ফার্স্ট যে মডেল সেটা হচ্ছে কি রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বা রাদারফোর্ডের পারমাণবিক মডেল, এখান থেকে কি কি কোশ্চেন আসে? ফার্স্ট হচ্ছে তার পস্টুলেট আসে, পস্টুলেট, পস্টুলেটস বা স্বীকৃতি, এগুলো আসে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি লিমিটেশনস, লিমিটেশনস বা সীমাবদ্ধতা। এই 3 ধরনের, মানে এই 2 ধরনের কোশ্চেন আসে এই রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে। তো ফার্স্টে আমরা যাই পস্টুলেটসে। ফার্স্ট হচ্ছে ধরো, হ্যাঁ, রাদারফোর্ড ইয়া গ্রিসের ছিল না? রাদারফোর্ড, আমি তো জানি যে রাদারফোর্ড হচ্ছে ব্রিটিশ, অ্যাজ ভাই ফার এজ আই রাদারফোর্ড তো নো। ও জানতাম আচ্ছা। আমেরিকান। হ্যাঁ হ্যাঁ, কি? আমি তো জানতাম ভাই আমেরিকান। হ্যাঁ, মানে ব্রিটিশ বা আমেরিকান, মানে ইংলিশ ছিলেন, এটা আমার জানা আছে, বাট কোন ইয়েটা আচ্ছা। ছিলেন এটা স্পেসিফিক্যালি আমার জানা নেই। ভাই বেটা ভাই, রাদারফোর্ড দিছে 1913 সালে, আর তুই বলতেছিস গ্রিসের কথা না? এই না এই না, কত গ্রিস, সালে দিছি ওটার সঙ্গে জায়গার কি রিলেশন? না না, গ্রিসের সাথে অবশ্যই। এটা, গ্রিসের সাথে হ্যাঁ এটার ভাই কোনো ইয়ে ভাই, নাই, মানে মেইন এটা। রাদার অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ডের ছিল, আমার যত খেয়াল আছে। আমারও মনে হয় রাদার আফ্রিকা এরকমই, আফ্রিকা। অস্ট্রেলিয়ান বা হ্যাঁ, নিউজিল্যান্ডই হবে, অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ড হইতে পারে। এরকম কিছু একটা হতে ভাই পারে। নিউজিল্যান্ড, আচ্ছা নিউজিল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, নিউজিল্যান্ড, 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 আমি মাত্র খেয়াল করলাম নিউজিল্যান্ড। আচ্ছা চলো আমরা আমার আসলে ইয়েতে যাই। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট পস্টুলেট, মানে বিজ্ঞানী রাদারফোর্ড, আচ্ছা তার আগে বলে রাখি পস্টুলেট বা স্বীকৃতি জিনিসটা বলতে কি বোঝায়।
এই যে রাদারফোর্ড, তোমরা মনে করো অনেকেই জানা থাকার কথা, রাদারফোর্ড তিনি যে তার মডেলটা দিছেন, এই মডেলটা আসলে তিনি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দিছেন। মানে তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন, ওই এক্সপেরিমেন্ট থেকে আসা তার বিভিন্ন অবজারভেশন থেকে তিনি তার এই মডেলটা তৈরি করছেন। এবং ওই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বা আলফা কণা নির্গমন আচ্ছা। পরীক্ষণ। তো তিনি এই এক্সপেরিমেন্ট করার থেকে যে যে যা যা তিনি দেখছেন, সেগুলো নিয়ে তিনি কি করলেন, যা যা তার অবজারভেশন বা যা যা তার সিদ্ধান্ত, সেই সকল সিদ্ধান্তকে তিনি কি করলেন, অনেক সাজায় গুছায় একটা সুন্দর করে লিখলেন। ওই যে সাজায় গুছিয়ে তার যে মতামত বা তার ওপিনিয়ন, মানে অ্যাটমের স্ট্রাকচার নিয়ে, এই সাজানো গোছানো ওপিনিয়ন গুলোকেই বলা হয় মেইনলি পস্টুলেট বা স্বীকৃতি। এখন আমরা ওইটাই দেখতে চাইতেছি। তো দেখো, ফার্স্ট যে পস্টুলেট বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন, সেটা হচ্ছে আমাদের যে মানে অ্যাটম আছে, সেই অ্যাটমের দুটা পার্ট আছে। ইট হ্যাজ পার্ট, দুটা পার্ট, টু পার্টস। ধরো, টু পার্টস। প্রথম পার্ট হচ্ছে নিউক্লিয়াস, এবং সেকেন্ড পার্ট হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অংশ, ইলেকট্রন। বা নিউক্লিয়াস আচ্ছা। বহির্ভূত অংশ। নিউক্লিয়াস বহির্ভূত অংশ। এবং বিজ্ঞানী রাদারফোর্ড বললেন, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে, এই যে আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে ডেন্স বা ভারী, ডেন্স বা ভারী, পজিটিভ একটা জিনিস, পজিটিভ একটা জিনিস। এবং এটা এই পুরো নিউক্লিয়াসের সেন্টারে থাকে, পুরো নিউক্লিয়াসে কোথায় থাকে, সেন্টারে থাকে। এবং এই যে ডেন্স যে ভারী জিনিসটা, এটা পজিটিভ কিভাবে বুঝলেন? এই পজিটিভ জিনিসটাও তিনি কিন্তু তার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু বুঝছিলেন। তার এই এক্সপেরিমেন্টে যা যা অবজার্ভ করছিলেন, সেখান থেকে কিন্তু তিনি এই যে এটা যে ভারী এবং এটা যে একটা পজিটিভ জিনিস, সেটা কিন্তু তিনি বের করছিলেন। এবং বিজ্ঞানী রাদারফোর্ড বলছিলেন, এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, এই নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রন ঘুরে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে তিনি কিন্তু বলছেন কি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে, মানে কি রাউন্ডে বা সার্কেল নাকি রেক্ট্যাঙ্গেল, কিভাবে ঘুরে সেটা কিন্তু তিনি বলেন নাই। তিনি জাস্ট বলছেন ঘুরে, এটাই অ্যান্সার। কিন্তু তিনি কোনোভাবে বলেন না যে কিভাবে ঘুরে, সে কি এত দূরে ঘুরে না এইভাবে ঘুরে না কোভাবে ঘুরে, কোনোভাবে কিন্তু তিনি অ্যান্সার দেন নাই। এটা কিন্তু তার একটা লিমিটেশন ছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পরে আসতেছে। তো তার প্রথম এই কথাটা ছিল এটাই যে আমাদের যে অ্যাটম, সেই অ্যাটমের দুটা পার্ট আছে, একটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াসের বাইরের অংশ। নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে কি আমাদের একটা ডেন্স পজিটিভ একটা জিনিস। এবং নিউক্লিয়াসের বাইরে কি আছে, আমাদের ইলেকট্রন আছে, যেটা কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা সেন্টার করে কি চারপাশে ঘুরে। এবং তিনি বলছেন যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ম্যাস খুবই নেগলিজিবল বা খুবই কম, ছোট, খুবই কম বা ছোট, মানে গোনায় ধরে না। আমাদের মনে করো 1 কোটি টাকা, 1 কোটি টাকার কাছে যেমন কি 1 পয়সা কি নগণ্য বা নেগলিজিবল, সেম ভাবে ইলেকট্রনের ম্যাস কি আমাদের যে পুরো অ্যাটমের ম্যাস, সেটার তুলনায় কি খুবই খুবই ছোট বা নেগলিজিবল। এটা তিনি বিজ্ঞানী বোর বলছেন। এবং যেহেতু তোমার এখান থেকে তারপর তিনি তার আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, 2 নম্বর স্টেটমেন্ট, সেটা হচ্ছে, এটা তোমরা নিজেরই বোঝা উচিত। দেখো, আমাদের এই যে অ্যাটমের মাস, টোটাল মাস কিন্তু মানে কি প্রোটন, প্রোটনের মাস প্লাস নিউট্রনের মাস প্লাস কি ইলেকট্রনের মাস। তো ইলেকট্রনের মাস কি খুবই ছোট, তাই না? এবং নিউক্লিয়াসের মাস বলতে কি প্রোটন এবং নিউট্রনকেই বুঝাবে, নিউট্রনের যোগফল। প্রোটন এবং নিউট্রনের ম্যাসের যোগফলই কি আমাদের নিউক্লিয়াসের ম্যাস। আর একটা জিনিস খেয়াল করো, যেহেতু ইলেকট্রনের মাস বা ইলেকট্রনের যে ম্যাস বা ভর সেটা খুবই কম, তো টেকনিক্যালি আমার এই প্রোটন এবং নিউট্রনের ম্যাসে কি মানে আমাদের যে অ্যাটমের ম্যাসের কি 99% কি দখল করবে না? এটা কি জি বুঝতে ভাই। পারতেছো? যেহেতু ইলেকট্রনের ম্যাস বা ভর খুবই কম, তাহলে আমাদের যে প্রোটন এবং নিউট্রন, এরাই কি বেশিরভাগ বা ম্যাক্সিমাম ম্যাস কি তারাই দখল করবে। অ্যাটমের পুরো যে ম্যাস, তার মধ্যে কি বেশিরভাগ ম্যাস কি এই প্রোটন এবং নিউট্রনের কাছে আছে। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যালো, সবাই জি কি ভাই। বুঝতে পারছো? জি ভাই। তো এখান ইয়া। থেকে বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন যে এই নিউক্লিয়াসের মধ্যে ম্যাক্সিমাম ম্যাস, আমাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে ম্যাক্সিমাম ম্যাস কি হয়ে আছে, জড়ো হয়ে আছে বা ইনসাইড হয়ে আছে। বা পুরো ম্যাক্সিমাম ম্যাস কোথায় আছে, আমাদের নিউক্লিয়াসের মধ্যে আছে।
অধিকাংশ ম্যাস বা অধিকাংশ ভর কোথায় আছে? অ্যাটমের যে অধিকাংশ ম্যাস সেটা কোথায় আছে? আমাদের নিউক্লিয়াসে আছে। তাহলে ভাই এবং বাইরের অংশ তো বেশিরভাগ ফাঁকা না? হ্যাঁ, বাইরের অংশ বেশিরভাগ ফাঁকা, এবং বাইরের অংশে আছে কি আমাদের ইলেকট্রন, এবং ইলেকট্রনের ম্যাস তো খুবই কম। তো টেকনিক্যালি কি বেশিরভাগ ম্যাস কোথায় আছে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে আছে। এটা হচ্ছে কি তার সেকেন্ড স্টেটমেন্ট। জি এবং ভাই। বিজ্ঞানী রাদারফোর্ড আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে দেখো, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস আমাদের, এই নিউক্লিয়াসের মধ্যে কি প্রোটন আছে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি আছে? প্রোটন আছে। এই প্রোটনটা কি পজিটিভ না? এটা কি বুঝতে পারতেছো? প্রোটনটা কি পজিটিভ? আর জি ভাই। আমাদের এই অ্যাটমের মধ্যে দুটা পার্ট, এই যে নিউক্লিয়াস এবং কি নিউক্লিয়াসের বাইরের পার্ট মানে কি ইলেকট্রন যেটা। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে নিউক্লিয়াস সেটা কি পজিটিভ, আর আমাদের যে নিউক্লিয়াসের বাইরের জিনিস সেটা কি নেগেটিভ না? এটা কি বুঝতে পারতেছো? কারণ জি কি ভাই। নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্রোটন, এবং এই প্রোটনটা যদি পজিটিভ হয় তাহলে কি নিউক্লিয়াসটাও পজিটিভ, এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন সেটা কি নেগেটিভ। তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন যে টোটাল পজিটিভ মাস, সরি টোটাল পজিটিভ চার্জ অফ অ্যাটম বা একটি পরমাণুর সকল ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে থাকে। এটা কি সবাই বুঝতে পারছো? তিনি কিন্তু দুইটা কথা বলছেন, একটা হচ্ছে কি ম্যাক্সিমাম মাস বা অধিকাংশ ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আবার বলছেন কি টোটাল পজিটিভ চার্জ বা সম্পূর্ণ পজিটিভ বা ধনাত্মক চার্জ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তিনি কিন্তু এই দুইটা কথা বলছেন। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ইয়াস। ওকে। এটা ছিল আমাদের মানে মেইনলি, কিন্তু এটাই সবচেয়ে মানে কনফিউজিং পার্ট এইখানের। তারপরে থার্ড যে পস্টুলেট বা স্বীকৃতি, সেটা তিনি বললেন যে সৌরজগতে, আমাদের যে সৌরজগৎটা আছে, সেই সৌরজগৎ মনে করো সোলার সিস্টেম, এখানে যে সূর্য, এই যে আমাদের সূর্য, এবং এই সূর্যের চারপাশে কি আছে? আমাদের গ্রহ আছে। এই যে গ্রহ গ্রহ গ্রহ, এই সূর্যের চারপাশে যেভাবে কি আমাদের প্ল্যানেট বা গ্রহ ঘুরে, ঠিক সেভাবে নিউক্লিয়াসের চারপাশে আমাদের কি ইলেকট্রন ঘুরে। এটা হচ্ছে তার থার্ড পয়েন্ট। এটা কি সবাই বুঝতে পারছো? ইয়াস। তিনি কিন্তু এখানে কম্পারিজন করলেন সোলার সিস্টেমের সাথে আমাদের অ্যাটমিক সিস্টেম বা নিউক্লিয়ার সাথে, কিন্তু আমাদের কি সোলার সিস্টেমে কি করলেন? কম্পারিজন করলেন। এটা ছিল তার তা তো থার্ড ভাই পয়েন্ট। বুঝাই যায় যে উপবৃত্তাকার মতো ঘুরতেছে, তো মানুষ বললো যে যে এই উনি যে কোনো ধারণা দেয় নাই। এখানে একটা কথা শোনো, তিনি কি এভাবে বলছেন যে সূর্যের চারপাশে যেভাবে ওভাল শেপে প্ল্যানেট ঘুরে, ঠিক ওই শেপেই ইলেকট্রন ঘুরে? নাকি তিনি জাস্ট বলছেন যে সূর্যের চারপাশে প্ল্যানেট ঘুরে ওইভাবে ইলেকট্রনও ঘুরে? কোনটা বলছেন? দ্বিতীয় নাম্বারটা। সেকেন্ডটা বলছেন না? সেকেন্ড তিনি টাইম। কিন্তু হ্যাঁ। ওভাল বা উপবৃত্তাকার এটার কিন্তু একবারও ইনফরমেশন দেন নাই। বুঝতে পারছো? ও। সামান্য এই জিনিসটার জন্য। এটা কি জি সবাই ভাই বুঝতে বুঝছি। পারছো? তো এই যে তিনি আচ্ছা ভাইয়া, কম্পারিজনটা করলেন, হ্যাঁ বলো বলো। রিয়েল লাইফে কি অ্যাকচুয়ালি এটা ওভাল শেপের হয় না সার্কেল বা কোনো ইয়া শেপের? ওভাল শেপ। মানে কি বলতেছো? আচ্ছা। মানে আমাদের কি সোলার সিস্টেমের? না না, সোলার সিস্টেমটা আর ইয়াটা ইলেকট্রনের ঘোরার ও স্টাইল না ওটা না না, কি? ইলেকট্রনটা কিন্তু খুবই কমপ্লেক্স শেপ। ওই যে অরবিটাল টরবিটাল দেখছো না? ওইরকম। ও আসতেছি, আচ্ছা, হ্যাঁ। আমরা উপর কিন্তু নিচে, আসতেছি, আমরা উপর আসতেছি। নিচে সবখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসতেছি কিন্তু। আচ্ছা দেখো, তো এই কম্পারিজনটা তিনি যেহেতু করলেন সোলার সিস্টেমের সাথে, আমাদের সৌরজগৎ, সৌরজগতের সাথে তিনি যেহেতু আমাদের যে অ্যাটমিক সিস্টেম বা পারমাণবিক যে সিস্টেম সেটার তুলনা করলেন, এই জন্য এই মডেলটাকে তিনি একটা নাম দিয়েছেন। সেই নামটা হচ্ছে কি? নাম বলতে পারবা? সোলার মডেল সোলার মডেল। সোলার মডেল। হ্যাঁ দাঁড়াও, আমি একটা হাইলাইটার দিয়ে করি। এই যে বা এবার সৌর মডেল। সোলার অ্যাটমিক মডেল বা সৌর পারমাণবিক মডেল। সবাইকে একটু বুঝতে পারছো ভাই কেন মডেলের বাংলা নাই। না না না, মডেলের কোনো বাংলা নাই। সৌর পারমাণবিক মডেল, এটা কি সবাই বুঝতে পারছো কেন এটাকে সোলার সিস্টেম বলা হয়? এটা কিন্তু একটা কোয়েশ্চেন হিসেবে আসে। এটা কিন্তু বুঝছি ভাই। একটা কোয়েশ্চেন হিসেবে আসে। আবার আরেকটা কোয়েশ্চেন আসে, এটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো, এই যে নিউক্লিয়াস, বিজ্ঞানী বোর, সরি বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াসকে যে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করলেন, এর আগে কিন্তু কেউ নিউক্লিয়াস নিয়ে কথা বলে নাই বা নিউক্লিয়াসকে ইন্ট্রোডিউস করে নাই। নিউক্লিয়াসের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু ফার্স্ট আনসার কি আমাদের রাদারফোর্ড। এবং রাদারফোর্ড যেহেতু ফার্স্ট টাইম এই নিউক্লিয়াসকে ইন্ট্রোডিউস করছেন, এই জন্য এই নিউক্লিয়ার মডেল, সরি এই মডেলটাকে নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার অ্যাটমিক মডেল।
বা নিউক্লিয়ার পারমাণবিক মডেল। সবাই কি এটা বুঝতে পারছো? নিউক্লিয়ার পারমাণবিক মডেল বা নিউক্লিয়ার অ্যাটমিক মডেল কেন নাম দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এই মডেলের মাধ্যমে তিনি ফর দ্য ফার্স্ট টাইম নিউক্লিয়াসকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করছিলেন। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে, এই গেল আমাদের রাদারফোর্ডের সকল পস্টুলেট। সবাই কি এর মধ্যে কোনো কোশ্চেন আছে? ও আরেকটা, না না না, এটা ঠিক আছে, একটু কি আছে, থাক। এরপর হইতেছে আমাদের লিমিটেশন। মানে অবশ্যই তো কোনো একটা ঝামেলা ছিলই, নইলে তো এই রাদারফোর্ডের যে মানে মডেল, সেই মডেলটা তো মানে বাদ দিয়ে দেওয়ার কোনো সমস্যা মানে কারণ ছিল না। তো এই লিমিটেশন বা সমস্যা বা সীমাবদ্ধতা কি কি ছিল, এটা এখন আমরা দেখবো। তো দেখো, ফার্স্ট লিমিটেশন সেটা ছিল কি, যেটা আমরা তোমাদেরকে বারবার এতক্ষণ বলে আসতেছি, সেটা কি, যে তিনি কোন সাইজ বা শেপ, ইলেকট্রন যে চলার পথ, ইলেকট্রনের যে পথ বা প্যাথ, এটার কোন সাইজ, মানে এটা কি বড় না ছোট না কেমন, বা এটা শেপ, এটা কি ওভাল না রেক্টেঙ্গুল না সার্কুলার, এটা নিয়ে কোনো তিনি কি দেন নাই, আইডিয়া দেন নাই আমাদেরকে। এটা ছিল তার ফার্স্ট লিমিটেশন। এটা কি সবাই বুঝতে পারছো? এখানে কিন্তু সাইজ বলতে কিন্তু মাঝে মাঝে রেডিয়াসকেও বোঝায়, একই কথা কিন্তু। রেডিয়াস যত বেশি হবে সাইজ তত বেশি হবে, রেডিয়াস যত কম হবে সাইজ কিন্তু তত কম হবে, রেডিয়াস বা ব্যাসার্ধ। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ইয়া। সেকেন্ডটা, আচ্ছা সেকেন্ডটা, আচ্ছা তোমরা তো কি এখন ক্লাস 10-এ পড়ো, তাই না? তো তোমাদের সাথে যদি কখনো তোমাদের মনে করো আঙ্কেল আন্টি যদি কখনো কম্পেয়ার করে যে, আচ্ছা রৌম্য যে এত কিছু পারে, এত ম্যাথ পারে, এত কিছু পারে, তোমরাও পারো না কেন? তো তোমাদের সাথে কি ওদের কি ওনার কি কম্পারিজনটা কি ঠিক হবে না না ভুল হবে? বলো তো। মনে করো তোমার বাবা মা বললো যে রৌম্য তো অনেক ম্যাথ পারে, তুই ম্যাথ পারস না কেন? তো এই যে কম্পারিজনটা, এই কম হলেও কম্পারিজনটা কি ঠিক না কম্পেয়ার ভুল? করে। হ্যাঁ, ভুল। এখানে আমি জাস্ট একটা জিনিসই বলবো, আমি ওদের ছেলে না, সো কম্পেয়ার করো না। মানে ওটাই কম্পারিজনটা কি মানে ভুল তো, তাই না? এটা তো বুঝতেছো নাকি? মানে এটা তো কোনো হ্যাঁ, কাজের কম্পারিজন হলো না। কম্পারিজন হওয়া উচিত কি কাদের সাথে, কাদের, জিসানের সাথে ইরফানের, নাকি নট রুমুবের সাথে জিসানের, তাই না? এমনই তো। তো এই যে কম্পারিজনটা, এই কম্পারিজনটা কি অবশ্যই ঠিক না? সেম গোস ফর আমাদের যে অ্যাটমিক মডেল সেটা। বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের যে সোলার সিস্টেমের সাথে যে অ্যাটমিক মডেলের কম্পারিজনটা করলেন, এই কম্পারিজনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ কি? কারণ হচ্ছে সোলার সিস্টেমে আছে কি প্ল্যানেট বা গ্রহ। এই প্ল্যানেট বা গ্রহ এগুলা কি আনচার্জড, বা এরা কি কোনো চার্জ নাই, আনচার্জ বা নিরপেক্ষ, এদের কি কোনো চার্জ নাই। এবং অন্যদিকে অ্যাটমিক যে সিস্টেম, সেখানে কি কি আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, এরা কি আমাদের চার্জ জিনিস। তো একটা চার্জ জিনিসের সাথে একটা আনচার্জ জিনিসের বা চার্জিত জিনিসের সাথে একটা নিরপেক্ষ জিনিসের কম্প্যারিজনটা কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট না। এটা কি একটা সমস্যা। মানে বিজ্ঞানী রাদারফোর্ডের সবকিছু ঠিক ছিল, তিনি জাস্ট কম্প্যারিজনটা যেটা করছেন সেটা কি ভুল ছিল। এটা হচ্ছে কি বিজ্ঞানীদের কথা। সবাইকে এটা বুঝতে পারছো লিমিটেশনটা কি কি হলো? ভাই সূর্যের আকর্ষণ শক্তি নাই। সূর্যের আকর্ষণ শক্তি আছে, এখানেও একটা কথা আছে, সূর্যের যে আকর্ষণ শক্তি আছে সেটা কি গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন ফোর্স বা মহাকর্ষ বল। কিন্তু আমাদের যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে মানে কি বলে অ্যাট্রাকশন, সেটা কি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা তাড়িৎ আকর্ষণ বল। দেখো এখানে যে অ্যাট্রাকশন ফোর্স সেটাও কি সেম না। সো এখানে কিন্তু সব দিক থেকে কিন্তু তাদের কম্পারিজন হয় না। এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে, এই গেল হ্যাঁ। আমাদের সেকেন্ড লিমিটেশন। পরবর্তী লিমিটেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট লিমিটেশন, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েল এসে ঝামেলা পাকাইছে। সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা কথা বলছেন, বা তার একটা থিওরি আছে। তিনি থিওরিতে বললেন যে একটা যদি চার্জ পার্টিকেল থাকে, মনে করো একটা যদি পজিটিভ চার্জ পার্টিকেল থাকে, সেই চার্জ পার্টিকেল বা চার্জিত কণার সাপেক্ষে বা তার জায়গায় যদি আরেকটা চার্জ পার্টিকেল বা একটা চার্জিত বস্তু যদি ঘোরা শুরু করে, তাহলে ঘুরতে ঘুরতে সে এক সময় তার এনার্জি শেষ হতে থাকবে
এবং এনার্জি শেষ হতে 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 একসময় কি হবে সেটা এইভাবে মানে পজিটিভ জিনিসটার উপর বা চার্জ জিনিসটার উপর কি কলিশন করবে বা সংঘর্ষ ঘটাবে। এটা ছিল ম্যাক্সওয়েলের থিওরি। ভাই এবং সংঘর্ষ করলে কি হবে? সংঘর্ষ হলে ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই না? ধাক্কা ধাক্কা একটা বাসের সাথে আরেকটা বাস লাগাই দিলে কি একদম ভেঙে যায় না, ভেঙে চুরমার হয়ে যায়? সেম ভাবে জি ভাই। একটা এই যে হ্যাঁ। এই দুটার মধ্যে কি যদি মনে করো আমাদের কলিশন হয় বা সংঘর্ষ হয় তাহলে কি দুটা কি ভেঙে যাবে। তো এই জি ভাই। জিনিসটা আমরা কিন্তু অ্যাটমিক দিক থেকে দেখি কি এই যে আমাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি একটা পজিটিভ জিনিস এবং আমাদের ইলেকট্রন কি একটা নেগেটিভ জিনিস। তো এই ইলেকট্রনটা যে ঘুরে, যেটা আমাদের রাদারফোর্ড বললো, তো ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী এটা তো ঘুরতে ঘুরতে একসময় এনার্জি ক্ষয় হতে থাকবে এবং একসময় কি সেটা কি নিউক্লিয়াসের উপর পড়ে যাবে এবং কি নিউক্লিয়াসটা কি ধ্বংস হয়ে যাবে না? ধ্বংস হয়ে যাবে, জি ভাই। ধ্বংস হয়ে যাবে। তো ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী আমাদের তো এই অ্যাটমটা থাকারই কথা না বা এটা তো চলারই কথা না বা সাস্টেনেবলই না। তো এই জিনিসটা কেন, আচ্ছা এই জিনিসটা যদি আসলে ঘটতো তাহলে আমরা কি কেউ থাকতাম বলো তো? মনে হয় না ভাই। না, আমরা কেউই থাকতাম না, আমি তুমি তৈরি কেউই হওয়ার আগে থাকতাম না। কিয়ামত হয়ে যেত। হ্যাঁ, কেয়ামত হয়ে যেত, একদম শুরু হওয়ার আগে শেষ। তো এই যে জিনিসটা যে ঘটে না, এটা কেন ঘটে না, এটার অ্যান্সার কিন্তু আমাদেরকে রাদারফোর্ড দিতে পারে না। এই যে বিজ্ঞানী রাদারফোর্ডকে যখন এটা কোশ্চেন করা হয়েছে, তখন বিজ্ঞানী রাদারফোর্ড এমনি চুপ হয়ে আছে, কোনো কথা নাই। বুঝতে পারছো? তিনি কি ভাই এটার কোনো ম্যাক্সওয়েল এটা অ্যান্সার দিতে পারে আবিষ্কার না। করার আগে কি অন্য কিছু আবিষ্কার করছিল নাকি কি এটাই ফার্স্ট? কি কি ম্যাক্সওয়েল কি এর আগে কোনো কিছু আবিষ্কার করছিল নাকি এটাই ফার্স্ট? না না, ম্যাক্সওয়েল আসলে অন্য আরেকটা থিওরিকে মনে করো কি বলে অ্যান্সার দিতে গিয়ে তিনি মনে করো তার একটা ফর্মুলা বের করছিলেন, বুঝতে পারছো? তিনি কিন্তু এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, একটা পার্ট আছে ইলেকট্রোম্যাগনেটিজম, সেই ফিল্ডের মধ্যে একটা জিনিসকে তিনি ব্যাখ্যা করতে গিয়ে, একটা ফেনোমেননকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি তার এই ফর্মুলাটা দিছিলেন। এবং এই ফর্মুলাটা কিন্তু একদম হেভিলি অ্যাপ্লিকেবল। কিন্তু এই ফর্মুলাটাই, সেম ফর্মুলাটাই কেন আমাদের অ্যাটমের ক্ষেত্রে কাজ করে না, এটার অ্যান্সার দিতে পারে না। বুঝতে পারছো? রাদারফোর্ডেরও কোনো সমস্যা নাই, ম্যাক্সওয়েলেরও কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সেটা হচ্ছে কি রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারতেছে না বা এটা কেন হয় না সেটা অ্যান্সার দিতে পারতেছে না। বুঝতে পারছো? এমন না যে ম্যাক্সওয়েলের কিন্তু পুরো থিওরিটা ভুল, এরকম না। ম্যাক্সওয়েলের এই থিওরিটা কেন এখানে অ্যাপ্লিকেবল না সেটার অ্যান্সার দিতে পারতেছে না। এটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে লিমিটেশন। বুঝছি সবাই কি ভাই। বুঝতে পারছো একটু? সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই, জি ইয়া। ভাই। বুঝছেন সবাই? আচ্ছা দেখো এখন, মানে এটা ছিল আমাদের রাদারফোর্ডের পার্ট। তো এখন আমাদের এই মিটিং এর আছে হলো 1.5 মিনিট আছে। আমি মনে করি তোমাদেরকে আমি 5 মিনিট পরে একটা ইয়ে দিব, কি বলে, এখন কয়টা বাজে, 9টা 5 বাজে, 9টা 10-এর সময় তোমরা মানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, আবার আবার একটা লিঙ্ক দিব, 9টা 10-এর সময় সবাই আবার জয়েন করে নিও, ঠিক আছে? ডিনার সব ব্রেক কি পাবো? ডিনার ব্রেক ভাই কোনোদিন ডিনার মানে করস না বেটা? 10টার সময় করো, সমস্যা হবে? আরে ইরফান, তুই রাত সেকেন্ড আর থার্ড 9টা বাজে ক্লাসের কি পর। ডিনার করবি? হ্যাঁ হ্যাঁ, আরে কিরে? আমি বলতে সেকেন্ড আর থার্ড ক্লাসের পর। হ্যাঁ হ্যাঁ, এই তো 10টার দিকে, এই যে আমরা যে সেকেন্ড যে সেশন দিব, এরপরে আমরা না না, তোমাদেরকে সবার ডিনার একটা ইয়ে দিব। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি 10টায় আমার ক্লাস খাওয়া। 6 ঘন্টার? সাড়ে দেখ, এগারোটায় ডিনারটা না না খেয়ে না, নিই এত সাড়ে বেশি নিব না, হয়তো বা 1.5 ঘন্টার হবে, বুঝতে পারছো? এখন তো 30 মিনিটের হয়েছে, আরো 2টা সেশন হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু এই একটা কিষান, রিভিশন ব্যাচ প্রিন্স তো এই জন্য গায়ের আর মতো কি। বারবার নাম পাল্টাইস না। এই আজকে তাহলে এখন এখন একটু কি থাকুক, তোমাদের আবার পরের সেশনে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে ভাই। রেকর্ড